2026 গুণীজন সংবর্ধনা এবং অষ্টপ্রহর সঙ্গদানের আজকে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনের শেষ পর্বের অনুষ্ঠানমালার পরমারাধ্য মাননীয় সভাপতি বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু বিশ্ববরেণ্য সংঘ মনীষা পরম শ্রদ্ধেয় শাসনস্তম্ভ বিচিত্র ধর্মপ্রতীক মহামান্য সংঘরাজ বদন্ত পণ্ডিত ধর্মপ্রিয় মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য ঊর্ধ্বতন সহসভাপতি, শাকপুরা তপবন বিহারের সুযোগ্য মহাঅধ্যক্ষ, সাতকানিয়া লোহাগাড়ার একজন অন্যান্য হিতকামী সাংঘিক ব্যক্তিত্ব, সদ্ধর্ম বিশারদ, মায়ানমা সরকার কর্তৃক সদ্ধর্ম ধ্বজ উপাধিতে ভূষিত শিক্ষাবিদ পরম শ্রদ্ধেয় পণ্ডিত বসুমিত্র মহাতের মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত বিশেষ সদ্ধর্মদেশক, আমার অত্যন্ত প্রিয়ভাজন বাক্কালী বুদ্ধিসত্ত্ব বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, এই অর্থ অঞ্চলের জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব প্রিয়ভাজন বিনয়রক্ষিত মহোৎসবের মহোদয়, আজকের অনুষ্ঠানের বিশেষ সদ্ধর্মদেশক, তরুণ ভিক্ষু সংঘের মধ্যে একজন সম্ভাবনাময়ী ভিক্ষু ব্যক্তিত্ব, সুদেশক, শাকপুরা তপবন বিহারের উপাধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যনির্বাহী সদস্য সুদেশক এম প্রজ্ঞামিত্র থেরো, আজকের অনুষ্ঠানের উদ্বোধক, অত্র বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ প্রিয়ভাজন সুমঙ্গল মহাতেরো, এবং এই অনুষ্ঠানের আহ্বায়ক এবং উপস্থাপক সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক, এই মাটির এই জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব আনন্দপ্রিয় থেরো সহ মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। উপস্থিত ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ, প্রতিনিধিবৃন্দ এবং সাথী উদয় কুসুম বড়ুয়া সহ সকল নেতৃবৃন্দ, আমাদের সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক সহ বিশিষ্ট দানশীল ব্যক্তিবর্গ, আমার জন্মতীর্থ শিলঘাটা গ্রামের এই বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব বাবু শ্যামল বুড়ো সহ সকলের প্রতি আমি মৈত্রীচিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকের বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন, তবে আমি ধন্যবাদ জানাই মনিয়ারগড় নীর তরুণ সংঘ, তারা 10 বছর পূর্তি উপলক্ষে এত সুন্দর এবং দুদিন ব্যাপী বহুবিধ অনুষ্ঠানমালায় যেভাবে সুসজ্জিত করেছে, আমি এটা চিন্তাও করতে পারি নাই যে এই তরুণরা এরকম একটু অসাধারণ কর্ম সম্পাদন করতে পারে। আজকের বিশাল প্যান্ডেল দেখলেই উপলব্ধি করা যায় যে তারা এই অনুষ্ঠানটাকে কিভাবে সাজানোর জন্য চেষ্টা করেছে। স্বর্গপুরী এবং মেলা সব কিছু মিলেই একটা বিশাল উৎসবের এখানে জয়গান সূচিত হয়েছে। আমি তার জন্য তাদের সকলকে আশীর্বাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো প্রথমে একটা সংশোধনী দিতে হয়। আজকে যারা জয়মঙ্গল অট্টগাথা আবৃত্তি করেছে, আসলে আমি বলেছি একটা, আমাদের সুমঙ্গল বলার দিকটা একটু ভিন্ন হয়ে গেল। আসলে তারা খুব সুন্দর বলেছে, তা আমি সুমঙ্গলকে বলেছি এটাই যে দ্বিতীয় প্যারা থেকে যদি তারা শুরু করতো ভালো, তুমি কি ট্রেনিং দাও নেই? মূলত সে তাদেরকে সময় যদি না দিয়ে থাকে, তাদেরকে যেন সময় দেয়, সেজন্য আমি তাকে কথাটা বলেছি। তো আসলে তারা খুব ভালো
পরিবেশন করেছে। ধর্মীয় আমাদের সূত্রপাঠের মাধ্যমে তাদের যে চর্চা, তাদের যে শিক্ষা, এটাকে আমি সাধুবাদ জানাই। তো আমার আজকে একটা কথা খুব রেখাপাত করেছে, সেটা হচ্ছে সুমঙ্গল আমার জন্মতীর্থ শিলঘাটা নিয়ে একটা কথা বলেছেন। আসলে কথাটা চিন্তার বিষয় যে এই গ্রামের স্কুল কলেজের দূরত্বটা বেশি নয় তুলনামূলকভাবে, কিন্তু আমাদের শিলঘাটার দূরত্ব অনেক। এরপরেও শিলঘাটা কেন এত শিক্ষা দীক্ষায় অর্থবৃত্তি উন্নতি হলো? এটার একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে নেতৃত্ব। জগতে যদি নেতৃত্বটা ঠিক না থাকে, তাহলে আপনি একটা সমাজকে পরিবর্তন করতে পারবেন না। আর একটা সমাজকে পরিবর্তন করতে হলে নেতার কথাও মানতে হবে। আপনি যদি নেতার কথা না মানেন, পরিষদে যদি পাগলের সংখ্যা বেশি থাকে, তখন আপনি সে সমাজ জাতিকে কখনো পরিবর্তন করতে পারবেন না। তাই একটা রূপক গল্প বলি যে এক রাজ্যের মধ্যে এক রাজা, তিনি খুব সুন্দরভাবে রাজত্ব করতেন এবং গ্রামবাসীকে খুব সুখে স্বাচ্ছন্দ্যে তিনি রেখেছিলেন। তো সেই গ্রামের একটা মহা সমস্যা, সেটা হচ্ছে পানির অভাব। তো রাজা কি করেছে, একটি বিশাল নলকূপ, মানে কূপ তৈরি করে, কূপ তৈরি করে পানির সুব্যবস্থা করলো। গ্রামবাসী সবাই সেখান থেকে, এলাকাবাসী সবাই সে কূপ থেকে পানি সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করে। এবং রাজা এত বেশি প্রজা বান্ধব যে সবার পানি নেওয়া শেষ হলেই রাজা তারপর সেখান থেকে পানি, অর্থাৎ রাজ পরিবারে পানি নিয়ে যায়। তো একদিন গভীর নিশীথ রাত্রে এক ডাইনি সে রাজ্যের মধ্যে প্রবেশ করল। তো প্রবেশ করে সেখানে তার দুষ্টবুদ্ধি উৎপন্ন হলো, বলে যে এই রাজ্যের সকলকে আমি পাগল করে দেব। তো কূপের মধ্যে সেই 7 ফোঁটা তরল জিনিস ফেলে দিল, অর্থাৎ তরল জাতীয় জিনিস, এবং সে বলল এই পানি যারা পান করবে সবাই পাগল হয়ে যাবে। তো এখন সে তো রাত্রে 7 ফোঁটা পানি ফেলেই চলে গেল। এখন ভোরবেলা সবাই উঠে সেখান থেকে পানি সংগ্রহ করে রাজ্য পুরা পানি পান করতে শুরু করলো। তো রাজার তো নিয়ম হচ্ছে সবার শেষে তিনি পানি সংগ্রহ করেন রাজ পরিবারে। তো ইতিমধ্যে দেখা গেল যারা পানি পান করেছে পুরো রাজ্যের মানুষ সবাই পাগল হয়ে গেছে। তো পাগল হয়ে এখন রাস্তা দিয়ে যখন রাজা বের হলো, তখন রাজাকে সবাই পাগল ডাকতে শুরু করলো, বলে যে আমাদের রাজা এটা পাগল, এটা দিয়ে হবে না। তাদের সব অস্বাভাবিক আচার আচরণ দেখে রাজা অবাক হলেন। তো রাজাকে তারা পাগল বলতে শুরু করলো যে আমাদের রাজা এটা ঠিক না, এটাকে রাজ্যচ্যুত করতে হবে, এই রাজা দিয়ে এই রাজ্য চলবে না। এখন সারা রাজ্যের মধ্যে একেবারে গণ আন্দোলন শুরু হলো, গণ অভ্যুত্থান শুরু হলো তাকে সেখান থেকে চ্যুত করতে। এখন রাজা দ্রুত রাজ দরবারে আসছে, এসে রাজসভা ডাকলো। তো দেখে রাজা চিন্তা করছে এখন কী করা যায়। এখন রাজ্যের মানুষ তো সবাই পাগল হয়ে গেছে। তো অনুসন্ধান করে ফেলো যে ওই নলকূপের পানি যারা যারা পান করেছে সবাই পাগল হয়ে গেছে। তো রাজা চিন্তা করছে এখন এদের হাত থেকে তো আমার বাঁচার কোনো উপায় নাই। তো সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, তখন রাজা বলছে যাও কূপ থেকে পানি নিয়ে আসো। তো পানি নিয়ে এসে রাজা সহ যারা ছিল রাজ পরিবারে, রাজ কর্মচারী, সৈন্য সামন্ত সবাইকে পানি পান করিয়ে দিল। এখন রাজাটাও কি হয়ে গেল, পাগল হয়ে গেল। এখন প্রভাতে, তারপর দিন প্রভাতে রাজা যখন বের হয়ে
পাগলের ওই অন্যদের মতো পাগলের মতো সেই চলাফেরা নাচানাচি সব কিছু করতে শুরু করলো। বলে আমাদের রাজা এখন ঠিক আছে, গতকালকে ঠিক ছিল না। তো রাজ্যের মধ্যে যদি সবাই পাগল হয়ে যায় তখন দুই একজন ভালো কিন্তু অনেক সময় এগিয়ে যেতে পারে না। এই জন্য সবাইকে ভালো হওয়ার জন্য প্রচেষ্টা থাকতে হবে। তো একটা জাতিকে সমৃদ্ধ করতে হলে যেমন নেতৃত্বের প্রয়োজন আছে, আবার সে নেতৃত্বের অনুসারীগণেরও অনুগত্যের প্রয়োজনীয়তা আছে। তা আজকে আমি মনে করি এই গ্রাম নিয়ে আমাদের মণিনগর নীর তরুণ সংঘ তারা নেতৃত্ব দিয়ে এগিয়ে এসেছেন। আপনারা সবাই সহযোগিতা করেছেন বলে, পাগল হন নাই বলে আজকে তাদের পক্ষে এই সুন্দর অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। কিন্তু যদি আপনারা পাগল হয়ে যেতেন শেষ পর্যন্ত তাদেরকেও আপনাদের পথ অনুসরণ করতে হতো। তা আজকে একটা বিশাল অনুষ্ঠান এখানে হয়েছে, যেখানে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু শ্রদ্ধেয় উপসংঘরাজ ভান্তে এসেছেন। সকালবেলা উপসংঘরাজ ভান্তে ছিল। আজকে আমাদের মহাসভার যিনি সভাপতির পরে স্থান শ্রদ্ধেয় বসুমিত্র মহাতের সহসভাপতি শ্রদ্ধেয় ভান্তেও এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সমাজের নেতৃবৃন্দ, আমাদের সাতকান লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ আজকে অনেকে এখানে উপস্থিত হয়েছেন। তা আমি মনে করি এই জাগরণ যেন আমাদের মধ্যে চেতনাবোধটা জাগ্রত করে, এবং এটাকে জাগ্রত করার জন্য দুটি জিনিস প্রয়োজন। একটি হচ্ছে অর্থ, আর একটি হচ্ছে প্রজ্ঞা। অর্থ এবং প্রজ্ঞা এই দুটির প্রয়োজন। তো এই দুটির মধ্যে অগ্রে কোনটা? সবাই বলবে মানতে টাকা না থাকলে কোনো মূল্য নাই। আসলে টাকার চেয়েও সবচেয়ে বেশি মূল্য সেটা হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা। টাকা আপনার কাছে থাকলেও কেউ জিজ্ঞাসা করবে না আপনার কত টাকা আছে। কোনো দিন জিজ্ঞাসা করেছে? লজ্জা লাগবে তো। আপনার কি যদি আমার সাথে এখন কথা বলেন, জিজ্ঞাসা করব বাদলবাবু অমুক বা আপনার ছেলে মেয়ে কি, বজে বানতে আমার 2 ছেলে বা 1 মেয়ে, এরকম বলবেন না। তারপর জিজ্ঞেস ছেলে মেয়েগুলো কী করে? বানতে একটা ব্যবসা করে, আর একটা ঢাকা ভার্সিটিতে পড়ে, অমুক করে সমুক করে। ও তো ছেলে মেয়েগুলো লেখাপড়া কি কতটুকু? যেটা ব্যবসা করে বানতে ওইটা অমুক বিষয়ে মাস্টার্স করেছে। ও ব্যবসা করে, ওর টাকা পয়সা কেমন আছে এই প্রশ্ন করব? মনে হয় না, আপনারও কেউ করবে না। সুতরাং অর্থর চেয়ে শিক্ষাটা গুরুত্ব বেশি। একটা জাতিকে উন্নত করতে হলে শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা না থাকলে এই জাতি এগিয়ে যেতে পারবে না। তাই আমাদেরকে যদি টিকে থাকতে হয় একাডেমিক শিক্ষার প্রয়োজন আছে। তো একাডেমিক শিক্ষার সাথে সাথে আরেকটা যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বিনয়ী চা সুশিক্ষিত। বিনয়ী হতে হবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়েছেন, অনেক অর্থবিত্ত টাকা পয়সার মালিক হয়েছেন, কিন্তু আপনি বিনয়ী নয়। সুতরাং আপনার পক্ষে সমাজ, জাতি এবং নিজের কল্যাণ করাও কোনো দিন সম্ভব হবে না। সেজন্য বিনয়ী হতে হলে আমাদের মা বাবাদের ভূমিকা আছে। মা বাবাদেরকে সে ভূমিকা প্রতিপালন করতে হবে। ছেলে মেয়েদেরকে একাডেমিক শিক্ষার সাথে সাথে তাদেরকে ধর্মীয় শিক্ষাটা প্রদান করতে হবে। তাই আমি বলবো বিদেশগামিতা বেশি চিন্তা নয়, আগে শিক্ষা দিকে তাদেরকে উন্নত করেন। আমাদের এই অঞ্চলে বিশেষ করে মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য এগুলোর প্রতি বেশি দাম। একটা ছেলে কোনোরকম মেট্রিক পাস করলে সেদিকে যাওয়ার জন্য এখন বেশি প্রবণতা। আর একটু বেশি চটপটে হলে ইউরোপ। আমি বলবো যাবেন, আপনি শিক্ষা দীক্ষা আগে নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর আপনি দেশ বিদেশ গমন করেন, সমস্যা নেই। তাই শিক্ষার প্রতি গুরুত্ব দেবেন। আমাকে একজনে বলছে উনি ডাক্তার হয়েছেন, তো ওনাকে সংবর্ধনা দিল। তো সংবর্ধনা অনুষ্ঠানে তিনি তার মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে বলছেন, আমার মা অক্ষর জ্ঞান নাই। কার? ডাক্তারের মায়ের। কিন্তু আমার মা, এটা আমাদের মাতৃজাতিদের জন্য বলছি, কিন্তু আমার মা
আমি রাতে 2টা-3টা পর্যন্ত যতক্ষণ পড়তাম ততক্ষণ আমার মা আমার পাশে না ঘুমিয়ে বসে থাকতো। আমি দেখতাম সারাদিন আমার মা কাজ করেছে, ক্লান্ত দেহ ঢুলে ঢুলে মাঝে মধ্যে পড়ে, এরপরেও বিছানায় যায় না। আমার পড়ালেখা কখন শেষ হবে, কখন আমি ঘুমাতে যাব। আবার ভোরবেলা আমি তো উঠতে একটু সময় নিচ্ছি, আমার মা ভোরে 4টা-5টা বাজে উঠে আবার আমার জন্য খাওয়া দাওয়া রান্না বান্না সেগুলো তৈরি। কখন আমার মা ঘুমিয়েছে আমি জানি না। আজকে যে আমি ডাক্তার হয়েছি, আমার এই সমগ্র অর্জন আমার মায়ের জন্য আমি উৎসর্গ করি। এটা উকিয়াতে একটা ছেলে বলেছিল। তা আমি এটাই বলতে চাই, মা বাবার একটা ভূমিকা আছে। নেপোলিয়ন যে কথা, আমার একটা ভালো মা দাও, শিক্ষিত মা দাও, আমি একটি ভালো জাতি দেব। তো সুতরাং এখানে যারা মা বাবা আছে আপনাদেরকে বলবো, কেন পিছিয়ে থাকবে? আমার সন্তান কেন পিছিয়ে থাকবে? আমার সন্তানকে এগিয়ে যেতে হবে। এটা মা বাবার সেরকম স্বপ্ন থাকতে হবে, সে স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। তো আমি মনে করি, যেটা আমি জানি, এই মরীয় নগর, এখন আমরা যেটাকে বৌদ্ধপাড়া বলি, এটা এখন আগের মতন সে পিছিয়ে নেই, এখন অনেকে এগিয়ে এসেছেন। আজকে এত সুন্দর আয়োজন, আমার মনে হয় আমাদের এই অঞ্চলে কোনো এরকম তরুণ সংগঠন এত বড় অনুষ্ঠান করেছে আমার চোখে পড়ে নাই। তো এই জন্য তাদের এই একতা ঐক্যতা এগিয়ে যাওয়া এবং তারা বিভিন্নভাবে এই অর্থ অঞ্চলকে রক্ষা করার জন্য যে ধরনের চিন্তা চেতনা পোষণ করা দরকার, যাদেরকে এখানে আহ্বান করা দরকার, সে সব দিক বিবেচনা করে তারা কিন্তু আজকের এই অনুষ্ঠান মালাকাটায় সাজিয়েছেন। তো আমি বেশি ধর্ম কথা বলবো না, কিছু সামাজিক কথাই বললাম যেগুলো আমাদের প্রয়োজন। সর্বশেষে যেহেতু আজকের এই অনুষ্ঠানমালা, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে পুণ্য অর্জন। তা আমি এই জন্য বুদ্ধের ধর্মকে যদি কেউ আপনাকে প্রশ্ন করে বুদ্ধের ধর্ম কী, আপনি অহিংসার কথা বলতে পারেন, আপনি নির্বাণের কথা বলতে পারেন, এগুলো বলতে আপনার অনেকক্ষণ সময় লাগবে। তো বুদ্ধের ধর্ম দর্শনটা কি, এটা বোঝানোর জন্য আপনাকে 2টা লাইন মনে রাখতে হবে। সে 2টা লাইন কি? সাব্বা পাপাস্য আকারানাং কুশলাস্য উপসম্পদা সাচিত্য পারিয়োদপানাং এথাং বুদ্ধানা শাসানাং। সমস্ত পাপ থেকে দূরে থাকা, বুদ্ধের শিক্ষা দেখেন, সমস্ত অকুশল কর্ম থেকে, পাপ থেকে দূরে থাকা। আপনি বুঝাবেন যে এটা আমার ধর্ম হচ্ছে পাপ থেকে, খারাপ কাজ থেকে দূরে থাকা। কুশলাস্য উপসম্পদা, ভালো কাজ, সৎ কাজগুলো সম্পাদন করা। ভালো কাজগুলো কি? সম্পাদন করা। যত ভালো কাজ আছে, এ রাস্তা হেঁটে যাচ্ছে, নিজে আজকে রাস্তা তৈরি করে দেবে বলছে না, এটা ভালো কাজ, কুশল কাজ। এ ভালো কাজ সম্পাদন করা। সাচিত্য পারিয়োদপানাং, আমরা বলি মন শুদ্ধ কর, এরকম বলে না, এই মনটাকে পবিত্র রাখা। এথাং বুদ্ধানা শাসনাং, বুদ্ধ বলছেন এটাই আমার শাসন, এটাই আমার ধর্ম, এটাই আমার দর্শন। তাই আজকের আয়োজনে যদি সেগুলো থাকে, এটাই পূর্ণতা। শ্রদ্ধেয় আমাদের বিশেষ অতিথি সভাপতি ভারপ্রাপ্ত এখন শ্রদ্ধেয় ভান থেকে বন্দনা, মহান সংঘকে বন্দনা। আজকে আমাদের তরুণ প্রজন্মের এত সুন্দর আয়োজন, এটাকে সাধুবাদ জানাই। এখানে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিহার নির্মাণ, এখানে 2টি বিহারের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তা আমি মনে করি এই মণিনগর কেয়াংঘর বন বিহার, এটি বিশাল সম্পদ আছে এই বিহারের নামে। এবং বর্তমানে এখানে অনেক পরিবার তারা অবস্থান করছে। কিছুদিন আগে একটি সংগঠন আসলামদের খুব সুন্দর বাড়ি তৈরি করেছে। তো এখন আমরা নিজেদের বাড়িগুলো খুব সুন্দর সুন্দর করি, কিন্তু আমাদের বিহার ঠিক নাই। আজকে সংগ্রাজবান থেকে একটা বাড়িতে নিয়ে গেছিল, সংগ্রাজবান্ধে কিছুক্ষণ থেকে চলে আসছে। তো আপনাদের বিহারযোগ্য বান্ধে বলতেছে বান্ধে একটা ভালো বাড়িতে দিয়েছেন, চলে আসছে। কেন? বান্ধের ভালো লাগেনি তা না, বাড়ি ভালো। ওই একটা কথা আছে না, বন্যারা বনে সুন্দর,
শিশুরা মাতে। তো বিহারে বান্তারা থাকলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, আনন্দ লাগে, প্রীতি লাগে। তো বাড়িগুলো সুন্দর নির্মাণ করার কোনো সমস্যা নাই, অমুর কাছে সমুর কাছে চাওয়ার দরকার। আপনারা যদি সুন্দর সুন্দর বাড়ি তৈরি করতে, সেটা আমি একটা উদ্বোধনীতে আসছিলাম, তা আপনাদের বিহারটা একজনে এক একটা রুম ধরলে হয়ে যায় না? আমি একটা রুম করে দেবো, আর একটা রুম করে দেবে, এরকম অর্থশালী তো এখানে আছে, কিন্তু করবেন না কেন? ঘরের ক্ষেত্রে ঠিক, কিন্তু বাহিরে গেলে আমরা বিভক্ত। সঙ্গদান ব্যক্তিগতভাবে করলে সঙ্গদানগুলো দান ধর্ম সব কিছু উন্নত, কিন্তু 10 জনে মিলে যখন সঙ্গদান করবে তখন সেখানে দানীয় বস্তু দুর্বল, দান দক্ষিণও দুর্বল, সব। অথচ সম্মিলিত দানটা সবচেয়ে বেশি বড় হওয়ার কথা। কারণ বুদ্ধের জীবন দর্শনে একটি দান লাভ করে, সেটাকে বলে অসদস্য দান। বুদ্ধগণের জীবনে একবার মাত্র লাভ করে, সেটা রাজা একার পক্ষে দান করে, সবাই সম্মিলিতভাবে করেছিল। এটা প্রতিটি বুদ্ধগণ, অনাগতে যে বুদ্ধ আসবেন সবাই এটা সম্মিলিতভাবে এই দানটা লাভ করে জীবনে। এটা কেন পৃথিবীর কোনো কিছু বাদ পড়ে না এই দানের মধ্যে। তা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, আমরা সম্মিলিতভাবে যেটা করি সেটা, এখন যে প্ল্যান নিয়েছে এটা কত বছরের শেষ হয় কোনো হিসাব নাই। তো সেই হিসাব না করে আমি নিজেই ব্যক্তিগতভাবে করে দেব, আপনারা যে যতটুকু পারেন দেন। এইভাবেই যদি আপনি এগিয়ে আসেন, দেখবেন সম্ভব হবে এই বিহার নির্মাণ করা। সুতরাং সবার মনের মধ্যে এরকম থাকলে দেখবেন টাকা এখানে নিয়ে আপনি রাখতে পারবেন না, দিন দিনে এক এক রকম হয়ে যাবে। আমাদের করতলা বেরকার সদ্মলঙ্কার বিহার, আমাদের শ্রদ্ধেয় সভাপতি বান্তের, আপনি দেখেন কি মনোরম। আজকে যিনি সভাপতি শ্রদ্ধেয় সংঘাত বান্তের বিহার, আপনি দেখেন ওখানে বাইর থেকে দান নেয় না যে সহজে। আপনি যদি গিয়ে ওখানে বলেন যে আমি অমুক গ্রাম থেকে আসছি, আমি এখানে জিনিসটা করে দেব, এত লক্ষ টাকা দেব, পারেন কিনে দেখেন। বাকিটা আমি বলবো না, অনলাইনে সব কথা। তো সেরকম চেতনা ওদের, আমরা করতে পারি, বাইরে কী জন্য দরকার? ওনারা নিজেরাই সেরকম এক একটা বিহার দেখার মতন হয়েছে। তো এখানে অর্থনৈতিক পরিবর্তন হয়েছে, শিক্ষাটা একটু দরকার, এটাকে গুরুত্ব দেন এবং সাথে বিহার নির্মাণে সবাই এগিয়ে আসেন। দুটি বিহার থাকলেও মিলেমিশে থাকবেন এবং গ্রামবাসী সবার প্রতি আমার আহ্বান থাকবে, এই বিহারের প্রতিটি সম্পদ সব কিছু রক্ষা করার জন্য কাজ করবেন এবং যারা অতীতে কাজ করেছেন তাদেরকে ভুলে যাবেন না, তাদের ভুলগুলো ভেবে তাদেরকে দূরে রাখবেন না, তাদেরকে আপন করে রাখবেন। আমার খুব ভালো লেগেছে, তিনি তো এখন বিজ্ঞ হয়েছেন, তাকে আজকে আপনারা সংবর্ধিত করেছেন। তিনি অনেক কষ্ট করেছেন এই সম্পদ রক্ষা করতে। কাজ করলে তার ভালো মন্দ হয়, এটা মনে রাখবেন। আমরা সব সময় মন্দগুলোকে উপেক্ষা করে ভালোগুলোকে গ্রহণ করব। আজকে আমাদের তাপজ্যোতিকে একটু আহ্বান করার দরকার ছিল, সেও ওকে সংবর্ধিত হতে খুব ভালো করেছেন এটা। তা আমি মনে করি এভাবে যারা সমাজ সধর্মের জন্য অনুমাত্র হলেও কাজ করে তাদেরকে ভুলে যাবেন না, তাদেরকে মনে রাখবেন। দুষ্টুটি করলে আপনার পরে যে আসবে তারও দুষ্টুটি ধরবে আপনার। আমরা সেগুলো উপেক্ষা করে আমরা ভালো দিকগুলো দেখব, ভালোভাবে তাদেরকে গ্রহণ করে নেব। তা আমার কথা দীর্ঘায়িত না করে শ্রদ্ধেয় মহা সভাপতি সহ প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলেই উত্তরশ্রী বিদ্যাকাম আজকে আমাকে যে সংঘ তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমি ফাংটা নেওয়ার পরেও অনেকটা একটু খারাপও লাগছিল, যার কারণে আনন্দকে ফোন করলাম, সুমঙ্গলকে ফোন করিনি যে সে বুঝবে না, তো মনে করলাম যে আনন্দ বুঝবে, তো তাকে ফোন করে আরও বিপদ হয়ে গেল। সে বলছে না সংঘাত বান তো আসছে, আপনাকে খুঁজতেছে। তারপর মনে মনে ভাবলাম বান থেকে আসার জন্য উদ্বুদ্ধ করলাম, এখন বান্ধব বল তুমি তো আর আসলে না। তো সেজন্য আজকে আসলে এসে আমার খুব ভালো লাগছে। এত বড় অনুষ্ঠান আমি ভাবতে পারিনি। আমি এই তরুণ সংঘের সকল সদস্যগণকে আশীর্বাদ জানিয়ে গ্রামবাসীকে পুণ্যদান করে তারা আগামী দিনগুলো সুসংগঠিত থাকবে এবং তারা যেন পঞ্চশীলটা পালন করে। তরুণ সংঘের সকল সদস্যগণ, আমি বলবো সংগঠনে কিছু নিয়ম নীতি, তার মধ্যে একটা নীতি, আমাদের এই তরুণ সংঘে কেউ মদ্যপায়ী হবে না, কেউ জুমটি হবে না, কেউ পঞ্চশীল ভঙ্গ করবে না। এই সত্যগুলো যদি রক্ষা করে এই সংগঠনকে রাখতে পারেন, দেখবেন এটি একটি অসাধারণ হবে। তো ক্লাব গঠন করার জন্য আজকে এখানে প্রস্তাবনা দিয়েছেন। আমি বলবো ক্লাবের চেয়েও গুরুত্বপূর্ণ বিহার।
আপনারা আগে বিহারটা তৈরি করে শেষ করেন। আপনাদের যা আছে সেগুলো বিহার নির্মাণের জন্য দান করে আগে বিহারটা দরকার। ধর্ম রক্ষা হলে তারপর সমাজ সংগঠন এগুলো রক্ষিত হবে। আমি সেই আহ্বান জানিয়ে আমারও ব্যক্তিগত অংশগ্রহণ থাকবে। এখানে দুটি বিহার, দুটার মধ্যেই আমি অংশগ্রহণ করবো এই প্রত্যয় ব্যর্থ করে। যেহেতু আমি এই অঞ্চলের, আমার বেড়ে ওঠা, এখানে আমার প্রায় জ্ঞাতি আত্মীয় স্বজন, তো সুতরাং আপনাদের কার্যক্রম শুরু হলে আমার সাথে যোগাযোগ করবেন এই আহ্বান জানিয়ে আপনাদের সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ হিতু উপদেশ ধর্ম কথা কানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।